ক্রিস্টোফার নোলানের তৈরি সর্বশেষ সিনেমাটি ছিল ওপেনহাইমার, যা কিনা আমেরিকান বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবনী নিয়ে নির্মিত। আর ইনি ছিলেন সেই বিজ্ঞানী যে সর্বপ্রথম অ্যাটম বোমা আবিষ্কার করেন। তার হাতে তৈরি লিটল ম্যান ও ফ্ল্যাট বয় বোমার আঘাতে জাপান বিধ্বংসী হয়। তো আসলে এই গল্পের স্ক্রিন প্লে ছিল অনেকটাই কমপ্লেক্স। তো এতে করে কিন্তু একসাথে 3টে টাইমলাইন দেখানো হয়েছে। তো প্রথম টাইমলাইনে দেখানো হয়েছে ওপেনহাইমারের বিজ্ঞানী হয়ে ওঠার গল্প, আর দ্বিতীয় টাইমলাইনে দেখানো হয় বোমা বিস্ফোরণের পর তার উপর যে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল সেটা জিজ্ঞাসাবাদের ঘটনা। আর তৃতীয় টাইমলাইনে মিথ্যা অভিযোগে ওপেনহাইমারকে যে গাদ্দার প্রমাণ করে তাকে কোর্টে চালান করা হয়েছিল সেই কোর্টে চলমান কেসের গল্প। আর এই 3টা টাইমলাইনে কিন্তু এই সিনেমায় এলোপাতাড়িভাবে দেখানো হয়েছে, যা একসাথে বোঝাতে গেলে অনেক জটিল হয়ে যাবে। তাই আমি টাইমলাইনগুলো সিরিয়ালে সাজিয়ে আপনাদের জন্য গল্পটা রেডি করেছি। তাহলে চলুন দেরি না করে মূল গল্পে যাই। তো গল্পের শুরুতে আমরা যুবক বয়সী ওপেনহাইমারকে দেখতে পাই, যে আসলে তার কলেজে কেমিস্ট্রি ল্যাবে মোটেও মনোযোগ দিতে পারছিল না, তবে সে কিন্তু ফিজিক্স পড়তে খুব পছন্দ করত। আর তার সাথে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের কলেজে ফিজিক্স লেকচার দেওয়ার জন্য নিলস বোরস নামে একজন বিজ্ঞানী এসেছে। তো আসলে এখানে কিন্তু অনেক বড় একটা মজার বিষয় আছে, সেটা কি জানেন? আচ্ছা বলছি, আমরা ফিজিক্স বইয়ে যে বোর এবং রাদারফোর্ডের মডেলটি পড়ি, সেই বিখ্যাত মডেলটি কিন্তু এই বিজ্ঞানীর হাতেই তৈরি হয়েছিল। তো আমার মতো যারা ফিজিক্স পড়তে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। তো এই দিকে ঘটে যায় আরেকটি মজার ঘটনা, সেটা হলো কেমিস্ট্রি ল্যাবে কাচের গ্লাসগুলো ভেঙে ফেলায় রসায়ন শিক্ষক ওপেনহাইমারকে সেই লেকচারে যেতে দেয় না, বরং তাকে বলে তুমি কাচের গ্লাসগুলো পরিষ্কার করো। তো এই কথা শুনে কিন্তু ওপেনহাইমার আবার ভীষণভাবে রেগে যায়। তো সে যেটা করে সেটা হলো তার অন্যান্য সহপাঠীরা যখন ক্লাস থেকে চলে যায়, সে শিক্ষকের টেবিলের উপর রাখা একটি আপেলের উপর বিষ ইনজেক্ট করে দেয়। আর কাজ শেষ হওয়ার পরে সে সবশেষে গিয়ে লেকচারে অ্যাটেন্ড করে। আর রাতের বেলা তার মাথায় শুধু আকাশের তারাদের মধ্যে হওয়া নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়ার কথাগুলো আসতে থাকে। আর তাই পরের দিন সকালবেলা উঠেই ওপেনহাইমার তার স্যারের সামনে রাখা সে আপেলটি নষ্ট করতে চলে যায়। আর সেখানেই তার সাথে আবার দেখা হয় নিলস বোরের। আর নিলস বোর কোয়ান্টাম ফিজিক্সের উপর ওপেনহাইমারের আগ্রহ দেখে অবাক হয়ে যায়। তাই সে উপদেশ স্বরূপে ওপেনহাইমারকে বলে জার্মানির বিজ্ঞানী ম্যাক্স বর্নের আন্ডারে পড়াশোনা করতে। কথা শেষ হলে ওপেনহাইমার তার হাত থেকে আপেলটি নিয়ে ময়লার বাক্সের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওপেনহাইমার যথারীতি জার্মানি চলে যায় এবং ম্যাক্স বর্নের আন্ডারে ফিজিক্সের সব থিওরিগুলো ভালোভাবে অ্যানালাইজ করতে থাকে। আর তিনি কিন্তু খুব কম সময়ের মধ্যেই মডার্ন ফিজিক্সের উপর দক্ষতা অর্জন করেন। তার কয়েক বছর পর তার নিজের ভার্সিটি জার্মানির সামনে সে কোয়ান্টাম ফিজিক্সের উপর এক অসাধারণ লেকচার দেন। আর এরপরে আমরা দেখতে পাই ওপেনহাইমার জুরিখের উদ্দেশ্যে ট্রেনে করে রওনা হয় বিখ্যাত বিজ্ঞানী হাইড্রোজেনবার্গের একটি লেকচার শোনার জন্য। আর লেকচারের পর হাইজেনবার্গের সাথে ওপেনহাইমারের সরাসরি কথা হয়। এবং হাইজেনবার্গও কিন্তু নিজেও ওপেনহাইমারকে খুব পছন্দ করত, কারণ তার মলিকিউলসের উপর লেখা রিসার্চ পেপারগুলো অনেক বেশি ভালো ছিল। যাই হোক, বিষয়টা তাদের মধ্যে থাক। কিন্তু এইখানে ওপেনহাইমার হাইজেনবার্গকে জানায় সে আবার আমেরিকাতে ফিরে যেতে চায়। আর এই কথা শুনে হাইজেনবার্গ অবাক হয়ে যায়, কারণ সেই সময় আমেরিকায় কোয়ান্টাম ফিজিকের পড়াশোনাকে তেমন দাম দেওয়া হতো না। অন্যদিকে ওপেনহাইমার এই জন্য আমেরিকাতে গিয়ে তার ছাত্রদের কোয়ান্টাম ফিজিক্স শেখাতে চাইছিল। আর যথারীতি ওপেনহাইমার আমেরিকায় এসে ডক্টর রবার্ট নামে একজনের সাথে দেখা করে এবং তার সাহায্য নিয়ে কোয়ান্টাম ফিজিকের একটি স্কুল খোলে। কিন্তু প্রথম দিন তার কাছে ছাত্র আসে মাত্র একজন। ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে থাকে। একসময় ওপেনহাইমার কোয়ান্টাম ফিজিকের মহারথী হয়ে ওঠে। আর একদিন সে একটি পার্টিতে গিয়ে একজন লোকের সাথে তার ভাই ফ্যাংকংকে পরিচয় করিয়ে দেন। আর তারা ব্ল্যাক হোলের থিওরির ব্যাপারে আলোচনায় মেতে ওঠে। আর ওপেনহাইমারের মতে ইউনিভার্সের অবস্থিত তারাগুলো যত বড় হয় তাদের মৃত্যু ততটাই ভয়ঙ্কর হয়। আর সব থেকে বড় তারাগুলোর মৃত্যুর সময় তাদের গ্র্যাভিটির কারণে এতটাই কম্প্রেসড হয়ে যায় যে তারা একটা ব্ল্যাক হোলে পরিণত হয়। আর সেই ব্ল্যাক হোল তার চারপাশে সবকিছুকে গিলে থাকে, এমনকি আলো অবধি সেখান থেকে ফিরতে পারে না। আপাতত ওপেনহাইমারের হাতে শুধু একটি থিওরিটি ছিল, তবে তিনি বিশ্বাস করতেন যে এমন কোনো ব্ল্যাক হোল ভবিষ্যতে কোনো অ্যাস্ট্রোনমার অবশ্যই খুঁজে বের করবে। যাই হোক, এইবার একটু রোমান্টিকতায় আসা যাক। এই পার্টিতে ওপেনহাইমারের সাথে জেন নামের একটি মেয়ের পরিচয় হয়। আর খুব শীঘ্রই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর এইখানে আমরা জানতে পারি যে ওপেনহাইমার গীতা পড়ার জন্য সংস্কৃত ভাষাও শিখেছিলেন। আর এরপর ওপেনহাইমার তার বন্ধু বান্ধবদের সাথে একটি খোলা উপত্যকায় পিকনিকের আয়োজন করে। আর সেখানে অনেক মজা করার পর পরের দিন সকালে তিনি আবার জেনের সাথে দেখা করতে আসে। আর রাস্তায় যখন সে জেনের সাথে গল্প করছিল তখন সে জানতে পারে যে জার্মান বিজ্ঞানী অট্টোমান
ফিশার নিউটন পরমাণুকে ভেঙে আলাদা করতে সক্ষম হয়েছে, আর যাকে পরবর্তীতে নিউক্লিয়াস ফিশন হিসাবে আখ্যায়িত করা হয়। আর অ্যাটমের এত ছোট কণা যে ভেঙে আলাদা করা হয়েছে তা যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। সাথে সাথে ওপেনহাইমার বেশ কিছু ক্যালকুলেশন করে এবং তাতে সে নিশ্চিত হয়ে যায় যে এটা করা সম্ভব। আর তখনই তার মাথায় নিউক্লিয়াস ফিশনের মাধ্যমে যে জ্বালানি উৎপন্ন হয় তাতে একটি বিস্ফোরক তৈরি করার চিন্তা এসে যায়। আর এদিকে ধীরে ধীরে ওপেনহাইমারের সাথে জেনের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি তার এক্সপেরিমেন্ট কখনোই বন্ধ করেননি। এরই ফলশ্রুতিতে তিনি বিভিন্ন লেকচারে অ্যাটেন্ড করতেন। 1939 সালে নিউক্লিয়াস চেইন রিয়াকশনের ওপর ওপেনহাইমারের প্রথম পেপার পাবলিশ হয়, আর সেদিনই তিনি জানতে পারেন যে হিটলার পোল্যান্ড আক্রমণ করেছে। আর এটাই ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। এই দিকে ঘটে আরেক কাণ্ড। জেনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে ওপেনহাইমার ক্যাথরিন নামে এক মহিলার প্রেমে পড়ে যায়। ক্যাথরিনের 4 বছর আগে সংসার ভাঙে, মানে বিয়ে হয়েছিল, কিন্তু বর্তমানে যেহেতু ক্যাথরিন ডিভোর্সি ছিল তাই ওপেনহাইমার খুব শীঘ্রই তাকে বিয়ে করে ফেলে এবং ফাইনালি জেনের সাথে দেখা করে তাদের সম্পর্কটা ব্রেক আপ করে। আর এরপরে কিন্তু আমরা ওপেনহাইমারের রাজনৈতিক মতাদর্শ বুঝতে পারি যে তিনি আসলে কমিউনিজম মানে সাম্যবাদে বিশ্বাস করতেন, কিন্তু আমেরিকাতে সেই সময় সমাজতন্ত্র প্রচলিত ছিল। আর তাই একজন লোক এসে ওপেনহাইমারকে কমিউনিজম থেকে সরে আসতে বলে, কারণ তিনি এখন শুধু নিজের জন্য নয় পুরো দেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আর ওপেনহাইমার তাকে জানান যে তিনি কোনো একতরফা দলভুক্ত নয়, তিনি স্বাধীন মতাদর্শের বিশ্বাসী। যাই হোক, এইভাবে কিন্তু কেটে যায় পুরো একটা বছর। আর ততদিন ওপেনহাইমার এক বাচ্চার বাবা, সে তার স্ত্রীর সাথে কিছু একা সময় কাটায়। এরপর একটি পার্টিতে গেলে আমেরিকান জেনারেল গ্রস ওপেনহাইমারকে প্রজেক্ট ম্যানহাউট সম্পর্কে কিছু তথ্য দেন, কারণ জেনারেলের ধারণা ছিল হিটলার হয়তো তাদের বিখ্যাত বিজ্ঞানী হাইড্রোজেনবার্গের সাহায্য নিয়ে পারমাণবিক বোমা তৈরি করবে, আর সেইটা হলে হিটলার পুরো পৃথিবী দখল করে নেবে। কিন্তু তারা চায় দেশের সেরা বিজ্ঞানীদেরকে নিয়ে একটি টিম তৈরি করতে আর হিটলারের আগেই অ্যাটম বোমা তৈরি করতে। কিন্তু এছাড়াও তাদের ধারণা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়তো অলরেডি একটা বোমা তৈরি করে ফেলেছে। তো এসব শুনে ওপেনহাইমার বোমা তৈরি করতে রাজি হয়ে যায়, আর সাথে সাথে জেনারেল গ্রেস ওপেনহাইমারকে এই প্রজেক্টের প্রধান হিসাবে নিয়োগ করে। আর ওপেনহাইমার এর সম্পূর্ণ প্রজেক্টটা নিউ মেক্সিকোতে সম্পন্ন করতে যাচ্ছিল, আর তিনি মেক্সিকার বিশাল একটি ফাঁকা উপত্যকায় সম্পূর্ণ একটি শহর তৈরি করার পরিকল্পনা করেন, কারণ ওপেনহাইমার চাচ্ছিল যে তার সাথে কাজ করা বিজ্ঞানীদের নিয়ে তৈরি করা হবে এই শহর, আর সেই শহরে শুধুমাত্র বিজ্ঞানীরাই থাকবে, আর তারা সবাই তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করবে, যাতে এতে করে সকল বিজ্ঞানীরা তাদের সম্পূর্ণ ফোকাস দিয়ে কাজ করতে পারে। তো যথারীতি শহর তৈরি করার কাজ এবং বিজ্ঞানীদের কনফেস করার কাজ শুরু হয়ে যায়। আর ফাইনালি সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তাদের প্রজেক্ট এবং কাজ শুরু হয়ে যায়। আর প্রথম দিন টাইলস নামের একটা বিজ্ঞানী অ্যাটম বোমা বাদ দিয়ে তাদের হাইড্রোজেন বোমা তৈরি করার প্রস্তাব দেন, কারণ টাইলোর ধারণা মতে হাইড্রোজেন বোমা অ্যাটম বোমার থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু এখানে ওপেনহাইমার তাকে বলে যে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাটম বোমা তৈরি করা, আর এই কাজটি শেষ হলে আমরা পরে হাইড্রোজেন বোমা নিয়ে কাজ করতে পারি। তো এরপরে তারা অ্যাটম বোমা তৈরি করার জন্য নিউক্লিয়ার রিয়াকশন সম্পূর্ণ একটা ক্যালকুলেশন ফাইনাল করে। আর এই ক্যালকুলেশন দেখে ওপেনহাইমারের মনে হয় যদি এই চেইন রিয়াকশন কখনো বন্ধ না হয় তবে এই একটি বোমার আঘাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ক্যালকুলেশন ফাইনাল করার আগে তিনি একবার বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে দেখাতে চান, যদিও আইনস্টাইন ও ওপেনহাইমারের বিচারধারা সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু যখন তারা দেখা করে আইনস্টাইন তার ক্যালকুলেশন সম্পূর্ণ ঠিক আছে বলে। এরপর ওপেনহাইমার কয়েকবার সেই ক্যালকুলেশনটা আবার ঠিক করে এবং প্রত্যেকবারই চেইন রিয়াকশন থামাতে পারে, অর্থাৎ অ্যাটম বোমা ফাটার পরে সেটার চেইন রিয়াকশন অনন্তকাল ধরে চলবে না, আর সেটা একসময় থেমে যাবে। ফাইনালি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ওপেনহাইমার তার স্ত্রী আর সন্তানকে নিউ মেক্সিকো শহরে নিয়ে আসেন, আর তারা এবার অ্যাটম বোমা তৈরির কাজ শুরু করেন। অ্যাটম বোমার ব্যাপারে বিস্তারিত গবেষণা করার জন্য শিকাগো যাওয়ার প্রস্তাব করেন, কিন্তু জেনারেল গ্রিস কোনোভাবেই তাকে সেই গোপন গবেষণাগারে যেতে দিতে রাজি হচ্ছিল না। জেনারেলের মনে হচ্ছিল যেহেতু ওপেনহাইমার একজন কমিউনিস্ট তাই তথ্যগুলো সে রাশিয়ার কাছে হ্যান্ড ওভার করতে পারে, তাই জেনারেল ওপেনহাইমারের সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয় না। কিন্তু তার নির্দেশ অমান্য করে ওপেনহাইমার শিকাগো শহরে যায় যেন তিনি বোমা তৈরির কাজটা তাড়াতাড়ি করতে পারেন। কিন্তু এই খবর শোনার পর জেনারেল খুব রেগে যান, তিনি ওপেনহাইমারের সহযোগী বিজ্ঞানীকে অনেক গালমন্দ করে ফেলে, আর এই জন্য ওই বিজ্ঞানী কাজ ছেড়ে চলে যায়, আর তার পরিবর্তে আরেকজন বিজ্ঞানীকে সেই জায়গায় নিয়োগ করা হয়, আর তারা সবাই মিলে বোমা তৈরির কাজে লেগে পড়ে। তারপর হঠাৎ একদিন ওপেনহাইমার তার পুরাতন প্রেমিকার সাথে দেখা করে, আর এই ব্যাপারটা জানতে পেরে যায় জেনারেল, আর ট্রেন ভ্রমণ করতে করতে তাকে নিষেধ করে দেয় যেন আর কখনো জেনের সাথে সে দেখা না করে, কারণ যে নিজেও একজন কঠোর কমিউনিস্ট ছিল। তো যাই হোক, এরপর ওপেনহাইমার নিজের কাজে মনোযোগ দেয় এবং তারা বিভিন্ন রিসার্চ করে সেই বোমা তৈরির ফর্মুলা প্রস্তুতি করে ফেলে।
এরপরেই হঠাৎ একদিন ওপেনহাইমার জানতে পারে যে তার প্রাক্তন প্রেমিকা আত্মহত্যা করেছে। ওপেনহাইমার রীতিমতো আকাশ থেকে পড়ে, কারণ জেনের আত্মহত্যা করার মতো কোনো কারণেই ছিল না। আর তার মনে হচ্ছিল নিশ্চয়ই জেনকে কেউ খুন করেছে। প্রচণ্ড কষ্ট নিয়ে পরের দিন সে আবারও রিসার্চ সেন্টারে চলে যায় এবং সেখানে টায়ালস নামের বিজ্ঞানী আবারও তাদেরকে হাইড্রোজেন বোমা তৈরি করার জন্য পরামর্শ দেন। আর এটা শুনে বাকি বিজ্ঞানীরা তার উপরে রীতিমতো রেগে যায়, কারণ কেউ আসলে তখন হাইড্রোজেন বোমা তৈরির কাজে সময় নষ্ট করতে চাচ্ছিল না। আর এই কারণে শেষমেশ টাইলার সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর তখন ওপেনহাইমার তাকে বলে তারা সপ্তাহে অন্তত একদিন করে হলেও হাইড্রোজেনের বোমা তৈরির ব্যাপারে রিসার্চ করবে। এরপর ওপেনহাইমার প্রস্তাব রাখে যে তারা এটা বোমাটা তৈরি করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করার জন্য, আর এই বোমার ভয় দেখিয়ে সবাইকে শান্ত করা হবে। এরপর তাকে প্রেসিডেন্ট ভবন থেকে ডেকে পাঠানো হয়, আর সেখানে প্রেসিডেন্টের সিকিউরিটিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করছিল। আর ততদিন বিশ্বযুদ্ধ হেরে যাওয়ার কারণে হিটলার অলরেডি আত্মহত্যা করেছিল। তবে একমাত্র জাপান তাদের সকল শক্তি নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল। আর তারা দ্রুত ওপেনহাইমারকে কাজটা শেষ করতে বলে, কারণ তারা জাপানের একটি শহরে অ্যাটম বোমা ফেলবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওপেনহাইমার বলে আমাদের উচিত হবে বোমাটা দিয়ে শুধু জাপানকে ভয় দেখানো, তাদের হাজার হাজার মানুষ মারার কোনো দরকার নেই। আর ফাঁকা কোনো জায়গায় বোমার আঘাত হলেও তারা ভয় পেয়ে সহজে সারেন্ডার করে ফেলবে। কিন্তু প্রেসিডেন্টের সেক্রেটারিরা সৈন্যর মৃত্যুর জন্য জাপানের সৈন্যদেরকেই দায়ী করতে থাকে। আর ওপেনহাইমারের বক্তব্য খারিজ করে জাপানিদেরকে মারার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে বিজ্ঞানীরা তারা তাদের বোমাটা পরীক্ষা করার জন্য নির্ধারিত একটা জায়গা তৈরি করে। বোমাটা সম্পূর্ণভাবে তৈরি করার পর একটা টাওয়ারের উপর বোমাটা রেখে দেয়। আর 15 জুলাই বোমাটা পরীক্ষা করতে চাইলে সেদিন আবহাওয়া খারাপ থাকায় পরের দিন 16 জুলাই রাতের বেলা তারা বোমাটা টেস্ট করার সিদ্ধান্ত নেয় এবং ফাইনালি সারা পৃথিবীর প্রথমবারের মতো অ্যাটম বোমা পরীক্ষা সম্পন্ন হয়। আর বোমার এমন ভয়ানক বিস্ফোরণ দেখে তারা বুঝতে পেরেছিল যে এটাই আজ অব্দি মানুষের তৈরি করা সবচেয়ে ভয়ানক অস্ত্র হতে চলেছে। এটা দেখে ওপেনহাইমার নিজেও ভগবত গীতার একটি লাইন বলে ফেলে, আর লাইনটি এমন ছিল, নাও আই হ্যাভ বিকাম দ্য ডেথ। এরপর তারা নিজেদের মিশনকে সাকসেসফুল হওয়ার খুশিতে সবাই ওপেনহাইমারকে অভিনন্দন জানাতে থাকে এবং ফাইনালি তাদের তৈরি করা আরও দুটি বোমা লিটল বয় ও ফ্ল্যাটম্যান জাপানের বিস্ফোরণ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর কয়েকদিন পর ওপেনহাইমার রেডিওর মাধ্যমে জানতে পারে তার তৈরি করা বোমাগুলো জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলে দেওয়া হয়েছে। আর এর কারণে লাখ লাখ মানুষ নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। এরপর থেকে ওপেনহাইমার প্রচণ্ড পরিমাণের অনুশোচনায় ভুগতে থাকে। যদিও তাকে অভিনন্দন জানানোর জন্য একটি আনুষ্ঠানিক আয়োজন করা হয়, কিন্তু সেখানে সে বোমায় জ্বলে যাওয়া মানুষগুলোর ভীষণ দেখতে শুরু করে। আসলে সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না, তাই সে ফাইনালি প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে গিয়ে দেখা করে। ওপেনহাইমার প্রেসিডেন্টকে গিয়ে বলতে থাকে যে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি, আর আমার হাত যেন রক্তরাঙ্গা হয়ে গেছে। আমাদের আর কোনো অ্যাটম বোমা বানানোই উচিত হবে না, বরং আমেরিকার উচিত হবে সকল দেশগুলোকে একত্রে করে অ্যাটম বোমার উপরে নিষেধাজ্ঞা জারি করা। কিন্তু স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট তার কথা একদমই রাজি হয় না, উল্টো তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো শুধু বোমাটা তৈরি করেছো, বোমাটা ফেলা হয়েছে আমাদের অনুমতি নিয়ে। এইসব কথা শুনে ওপেনহাইমার বুঝে যায় যে ভবিষ্যতে এমন বোমা আরও তৈরি করা হবে। তাই সে প্রেসিডেন্টকে সরাসরি বলে দেয়, আমি আজ থেকে আমেরিকান বিজ্ঞানীদেরকে আর কোনো বোমা তৈরি করাতে সাহায্য করতে পারবো না। আর এই কথা শুনে প্রেসিডেন্ট ওপেনহাইমারকে বিদায় জানিয়ে বলে যে এই লোকের সাথে আমি আর কখনো দেখা করতে চাই না। আর এই ঘটনার পরে ওপেনহাইমার সম্পূর্ণভাবে অ্যাটম বোমার বিরুদ্ধে চলে যায় এবং সে বিভিন্ন পুরস্কার গ্রহণের সময় আমেরিকান সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকে। আর এই কথাগুলো জানার পর আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI ওপেনহাইমারের উপর নজরদারি করতে শুরু করে। আর এইভাবে গোয়েন্দাগিরি করতে করতে কেটে যায় 4টি বছর। 1949 সালে রাশিয়া প্রথমবারের মতো অ্যাটম বোমা তৈরি করে ফেলে। আর এইদিকে FBI তথ্য পায় যে ওপেনহাইমারের বিজ্ঞানীদের দলের মধ্যে একজন রাশিয়ার এজেন্ট, যে কিনা রাশিয়ার কাছে বোমা তৈরির সকল তথ্য পাচার করে দিত। আর এই ঘটনা জানার পর FBI ওপেনহাইমারকে সন্দেহ করতে শুরু করে, কারণ ওপেনহাইমার ও তার কাছে সকল লোক ছিল কমিউনিস্ট ধারায় বিশ্বাসী। তাই তাদের মনে হচ্ছিল এসব তথ্য পাচারের পিছনে ওপেনহাইমারের কোনো হাত রয়েছে। আর এরপরেই FBI এর বড় বড় কর্মকর্তারা ওপেনহাইমারকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর জিজ্ঞাসাবাদের সময় ওপেনহাইমার তার সাথে ঘটা ঘটনাগুলোকে বর্ণনা করতে থাকে। আর ওপেনহাইমারের সাথে জড়িত সকল বিজ্ঞানী, জেনারেল গ্রো, এমনকি ওপেনহাইমারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই সব জিজ্ঞাসাবাদ চলাকালীন সময়ে ওপেনহাইমারের সাথে বিজ্ঞানীদের একটি গ্রুপে একটি মিটিং ফিক্সড হয়, যেখানে প্রথমবারের মতো তার সাথে লুইস নামের একটি ব্যক্তি দেখা হয়, যে কিনা এখন এইসব বস্তু তৈরিকারী প্রতিষ্ঠানের প্রধান হয়ে গিয়েছিল। লুইস অ্যাটম বোমার পাশাপাশি আরও হাইড্রোজেন বোমা তৈরির ব্যাপারেও তাদেরকে সাহায্য করতে বলে, কিন্তু ওপেনহাইমার আর কোনো বোমা বানাতে রাজি হয় না।
কিন্তু তারপরেও লুইস ওপেনহাইমারের সাথে ভালো সম্পর্ক রাখতে তাকে বার্মিংহাম ইউনিভার্সিটির ফিজিক্সের অধ্যাপক নিযুক্ত করে দেয় এবং তাকে বড় একটা বাড়ি দিয়ে দেয়। আর ওপেনহাইমার সে বাড়িতে গিয়ে জানালা দিয়ে দেখতে পায় যে দূরে একটি লেকের ধারে আলবার্ট আইনস্টাইন দাঁড়িয়ে রয়েছে। আর লুইস ওপেনহাইমারের সাথে আইনস্টাইনকে পরিচয় করিয়ে দিতে চাইল। তখন ওপেনহাইমার বলে, আমি নাকি আগে থেকেই চিনি। আর এইটা বলে সে আইনস্টাইনের সাথে দেখা করতে চলে যায় এবং সেখানে তাদের মধ্যে কিছু একটা কথাবার্তা হয়, যার কারণে আইনস্টাইন প্রচণ্ডভাবে রেগেমেগে সেখান থেকে চলে যায়। আর সেটা থেকে লুইস মনে করছিল যে ওপেনহাইমার হয়তো বা আইনস্টাইনের কাছে তার বিরুদ্ধে কোনো কথা বলেছে। আর তাছাড়া ওপেনহাইমারকে এত সাহায্য করার পরেও যখন সে তার সাথে বোমা তৈরিতে রাজি হচ্ছিল না, আর তাই সে রেগে গিয়ে তার বিরুদ্ধে একটি মামলা দেয়। আর আদালতে যখন একে একে শুনানি হতে থাকে তখন ধীরে ধীরে সকল তথ্য প্রমাণগুলো ওপেনহাইমারের বিরুদ্ধে চলে যায়। আর সেটা দেখে ওপেনহাইমার আর তার স্ত্রী দুজনেই বুঝতে পারে তাদেরকে ফাঁসানোর জন্য লুইস এইগুলো করছে। কারণ লুইস এখন চাইছে যে ওপেনহাইমারকে দেশবিদ্রোহী হিসাবে সবার সামনে প্রেজেন্ট করতে। কিন্তু এইখানে সৌভাগ্যবশত ম্যানহাটনে থাকা একজন বিজ্ঞানী ওপেনহাইমারের পক্ষ সাক্ষ্য দিতে থাকে। আর সে একে একে ওপেনহাইমারের নির্দোষ হওয়ার সকল প্রমাণগুলো আদালতে উপস্থাপন করতে থাকে এবং এক পর্যায়ে সে আদালতকে এটাও জানিয়ে দেয় যে ওপেনহাইমারকে ফাঁসানোর জন্য লুইস এই মিথ্যা মামলা করেছে। তাছাড়া টাকা দিয়েও ওপেনহাইমারের বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করেছে লুইস। আর এই কথা শুনে লুইস প্রচণ্ডভাবে রেগে যায়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে কোর্ট ওপেনহাইমারকে খালাস করে দেয়। আর সবকিছু শেষ হওয়ার পরে যখন লুইস তার এক সহকর্মীর সাথে কথা বলছিল তখন তার মনে বারবার একই প্রশ্ন আসছিল যে সেদিন আইনস্টাইনের সাথে ওপেনহাইমারের কি কথা হয়েছিল যে আইনস্টাইন এতটা রেগে গেছিল। এরপর আমাদের দেখানো হয় যে সেদিন ওপেনহাইমার আইনস্টাইনকে বলেছিল, আপনি ঠিকই বলেছেন, চেন রিয়াকশন নিয়ে আমাদের ক্যালকুলেশন একদমই ঠিক ছিল, আর যার কারণে বোমাটা সঠিকভাবে কাজ করেছে। আমি ভেবেছিলাম চেন রিয়াকশন হয়তো কোনো ভুল রয়েছে, আর যার কারণে বোমাটা জ্বলজ্বল করতে হয়তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর যেটা শুনে আইনস্টাইন বলেছিল যে এখন এসব বলে লাভ কি, এখন তো বোমা তৈরি হয়ে গেছে। আর তখন ওপেনহাইমার আবার বলে, হ্যাঁ, একদিন এই বোমার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই ঘটনার পরে ওপেনহাইমারকে বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হতো আর তাকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হতো। আর এইসব দেখতে দেখতেই ফাইনালি এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কাছে ক্রিস্টোফার নোলানের সবথেকে এভারেস্ট কাজগুলোর মধ্যে এটাই একটা মনে হয়েছে। যদিও এই সিনেমার স্ক্রিন প্লে অনেক সুন্দরভাবে সাজানো ছিল। আর বাকি মন্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, ডার্কিস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।